ও মাইরা কুমোদিনী তেজিওলি কমল পরধায়লি বায়স নীরবে ফুকায়। কুমোদ মানে কি? বলে কুমোদ মানে হলো শালুক ফুল। খুব মন দিয়ে শোনো, কুমোদিনী তেজিওলি কমল পরধায়লি। কুমোদ মানে শালুক ফুল, কমল মানে কি গো? পদ্ম। তা কুমোদ ফুল কখন ফোটে? যখন চাঁদ ওঠে আকাশে রাতের বেলায়, তখন কুমোদ ফুল প্রস্ফুটিত হয়। আর যখনই কুমোদ ফুল ফোটে বাবা, তখন অলি মানে ভ্রমর সেই ফুলে এসে মধুপান করে। আবার যখন সূর্য উদয়ের সময় হয়ে যায়, তখন অলি ছুটে যায় কোথায়? পদ্ম ফুলের কাছে। কেন না, যখন সূর্য উদয় হয় তখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, আর সূর্য উঠলে কুমোদ ফুল মুদ্রিত হয়ে যায় আর পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। তাহলে কুমোদ ফুলের সঙ্গে চাঁদের সম্পর্ক আর পদ্ম ফুলের সঙ্গে সূর্যের সম্পর্ক। যতক্ষণ কুমোদ ফুল ফোটে ততক্ষণ অলি সেই ফুলে বসে মধুপান করে। আবার যখন সূর্য উদয়ের সময় হয়ে যায়, অলি মানে ভ্রমর তখন ছুটে যায় পদ্মের কাছে। কেন? পদ্ম এবার ফুটবে। তো এখানে মহাজন তত্ত্ব দিচ্ছেন, এখানে কৃষ্ণ হলো অলি মানে ভ্রমর, আর চন্দ্রাবলী হলেন কুমোদ ফুল, রাত্রিবেলায় ফুটেছিল। আর রাধারানী হলো পদ্ম ফুল, দিনের বেলাতে ফুটেছে। তাই গোবিন্দ অলি কি করলেন? ওই কুমোদ ফুল চন্দ্রাবলীকে ত্যাগ করে ছুটেছে কোথায়? পদ্মের কাছে, মানে রাধারানীর কাছে। পদ্ম এবার ফুটবে। তাই মহাজন বললেন, কুমোদিনী তেজিওলি কমল পরধায়লি। হরি বল, হরি বল। কমল পরধায়লি, কুমোদিনী তেজিওলি কমল পরধায়লি। কুমোদিনী তেজিওলি কমল পরধায়লি। বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়। বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়। কুমোদিনী তেজিওলি কমল পরধায়লি, বায়স নীরবে ফুকায়। বায়স মানে কি? বায়স মানে হলো কাক। গোবিন্দ যখন ডাকছে তখন কাক ডাকছে, কা কা কা। কিন্তু বাবা কাক ডাকলে আমরা কি বলি? অমঙ্গল হবে নিশ্চয়ই। তাই কাক ডাকলে আমরা কি করি? দূর দূর করে তাড়া করি। কিন্তু বৈষ্ণব কবি বলছে, না গো না, আজকে কাক তার জন্য ডাকছে না গো। আজকে কাক নিজের প্রতিধ্বনি মানে নিজের কণ্ঠস্বর গোবিন্দের কর্ণে পৌঁছে দিয়ে বলছে, হে গোবিন্দ, আমায় এমন কুলে জনম আর দিও না। আমায় এমন কুলে জনম আর দিও না। এমন কুলে জনম আর দিও না। আমায় এমন কুলে জনম আর দিও না। আমার কণ্ঠের ধ্বনি জগতে কেউ শোনে না। এমন কুলে জনম আর দিও না। আমার কণ্ঠের ধ্বনি কেউ শোনে না। এমন কুলে জনম আর দিও না। কি বললেন? এমন কুলে জনম আর দিও না। কে বলছে? কাক বলছে। কাকে? গোবিন্দকে। আমাকে এমন কুলে জনম দিও না গোবিন্দ। কেন? হে গোবিন্দ, আমারই বাসায় কোকিল মানুষ হয়, অথচ কোকিলের প্রতিধ্বনি মানুষ কান পেতে শোনে। কিন্তু আমি ডাকলে আমাকে ইট মেরে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন গোবিন্দ? আমার এহেন দশা হলো কেন? কাক কোকিল একই রকম দেখতে মায়েরা, কিন্তু কাকের ডাক কেউ শুনতে চায় না, কোকিলের ডাক মানুষ কান পেতে শোনে। শোনে কি না? কোকিলের ডাক মানুষ কান পেতে শোনে। তাই কাক আক্ষেপ করে গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, আমারই বাসায় কোকিল মানুষ হয়, অথচ আমার প্রতিধ্বনি কেউ শোনে না, দূর দূর করে ইট মেরে তাড়িয়ে দেয়। আর কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে। কেন এহেন দশা? কেন? বৈষ্ণব কবি বলে, কাক
তোমার বিচার তুমি নিজেই করো না। জানো না, কুখাদ্য গ্রহণ করলে ভাষা বড় কর্কশ হয়, আর সুস্বাদু খাদ্য গ্রহণ করলে ভাষা বড় মিষ্টি হয়। কারণ কোকিল খায় আম্র মধু, আম্র ফুলের মধু, তাই তো তার মধুর কণ্ঠস্বর। কিন্তু তুমি তুমি কি খাও বেঁচে দেখেছো? তুমি কি খাও বিচার করে দেখেছো? কি গো বাবা, কাক কি খায়? কাক খায় কুখাদ্য, তাই তো তার কণ্ঠস্বর কর্কশ, তাই তো তার ডাক কেউ শোনে না। কাক বলছে, গোবিন্দ আমি তো জানি আমি কুখাদ্য খাই, তাই তো আমার কণ্ঠস্বর বড় কর্কশ, তাই তো আমার ডাক কেউ শোনে না। সেই জন্যেই তো তোমার কাছে নিবেদন করে বলছি, আমায় এমন কুলে জনম আর দিও না। আমায় এমন কুলে জনম আর দিও না। এমন কুলে জনম আর দিও না। আমায় এমন কুলে জনম আর দিও না। যে জনমে কৃষ্ণ ভজন হবে না। এমন কুলে জনম আর দিও না। যে জনমে কৃষ্ণ ভজন আর হবে না। এমন কুলে জনম আর দিও না। কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি বায়স নীরবি ফুকায় চন্দনে চরচিত সবহু কলে বড় নীল বসন পরিধান। নীল শাড়ি পরে গোবিন্দ চলেছে মা। এইবার কি ঘটবে দেখুন। গোবিন্দ তো চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন, এদিকে রাধারানীর কুঞ্জে দাঁড়িয়ে রয়েছে ললিতা সখী। একেবারে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে আর গর্জে উঠছে, আসুক আসুক আজ গোবিন্দ, দেখাবো তার মজা। আমাদের রাধারানীকে পাগলিনী ভেবে পাগলি পেয়েছে, সারাটা রাত আমাদেরকে জাগিয়ে সে অন্য কুঞ্জে রাত কাটাচ্ছে, আসুক আজ দেখাবো মজা। খুব রাগান্বিত অন্তরে ললিতা দাঁড়িয়ে রয়ে। কে যেন একজন আসছে না, নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। এই বিশাখা, এই বিশাখা, নীল শাড়ি তো দাদা বলরাম পরে, তাহলে কি দাদা বলরাম আসছে? এই মাথায় ঘুমটা দে। ও মায়েরা, চন্দ্রাবলী যে গোবিন্দকে নীল শাড়ি পরিয়েছে, দূর থেকে ললিতা ওটা বুঝলো না। নীল শাড়ি দেখে, নীল শাড়ি কে পরে? দাদা বলরাম। ভোরের বেলায় একটু একটু অন্ধকার আছে, কুয়াশা পড়ছে, আর ওই নীল শাড়িটা দেখেই অমনি কি করেছে, মাথায় ঘুমটা দিয়েছে। দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর সহচরী। হলধর আওয়াল জানি, হলধর আওয়াল জানি, হলধর আওয়াল জানি, হলধর আওয়াল জানি। ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আরে ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আরে ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে। আসন দেওয়াল আনি, আসন দেওয়ালো আনি। ও মায়েরা, কৃষ্ণকে বলরাম মনে করে বাবা ললিতা কি করেছে, মাথায় ঘুমটা দিয়েছে, আর মাথায় ঘুমটা দিয়ে আসন পেতে দিয়েছে, আর আসন পেতে দিয়ে বলে, আসুন আসুন বসুন বসুন, আরে আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। আমি আসন পেতে দিয়েছি, আরে আসুন আসুন বসুন বসুন, আমি আসন পেতে দিয়েছি। আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন আসন গ্রহণ করুন। ললিতা যত্ন করে আদর করে
কৃষ্ণকে বলরাম মনে করে বসতে আসন দিয়েছে। আর যেই না বলেছে মা গো আসুন আসুন বসুন বসুন, কৃষ্ণ ভাবে ব্যাপারটা কি, অপরাধ করেছি আমি কি বাবা? ধরুন আজকে সন্ধ্যে 7টায় আমার আসর দেবার কথা, তা আমি যদি সন্ধ্যে 7টায় না এসে আগামীকাল সকাল 7টায় আসি, আমাদের পীযুষদা কি বলবে? দিদি ভাই আসুন বসুন চা খাবেন? দাদা বলবেন? কি বাবা স্বাভাবিক? আজকে সন্ধ্যায় আসর দেবার কথা, আজকে না এসে আমি কালকে আসি, তাহলে কি কর্তৃপক্ষ আমাদের যত্ন করবে? অপমান করবে না? কটু কথা বলবে না? বলবেই তো। কিন্তু গোবিন্দ চিন্তা করে রাত্রিতে আসার কথা আসেনি, প্রাতকালে এসেছি, সকালবেলা এসেছি, তাতে আমাকে গালিগালা দেবে, কটু কথা বলবে, তা না করে বলে কিনা আসুন আসুন বসুন বসুন। এত যত্নের পরিণতি তো ভালো হবে না মনে হয়। স্বাভাবিক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন বেশি যত্নের পরিণতি কোনোদিন ভালো হয় না। ভালো হয় দেখবেন প্রথমে যেখানে খুব ভালোবাসা পাবেন ভাববেন পরে গন্ডগোল আছে, স্বাভাবিক। এই জায়গায় একটা কথা মনে পড়েছে, একটুখানি বলি, কারণ আপনারা ধৈর্য ধরে শুনছেন, বসে আছেন, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। আসলে এরকম ধৈর্য ধরে শুনলে সত্যি বলতে ভালো লাগে। একটু বলছি মন দিয়ে শুনুন, অসুবিধা হবে না তো? বলি শুনুন। ছেলেরা যখন ফুটবল কিনে আনে, ফুটবল খেলা দেখেছেন তো? যখন বল কিনে আনে দোকান থেকে, তখন ছেলেরা বলটাকে জড়িয়ে কত আদর করে। এই একবার কোলে নেয়, সে একবার কোলে নেয়, ও একবার কোলে নেয়। বল তখন মনে মনে ভাবে, রাস্তার মধ্যে যদি এত আদর হয়, না জানি বাড়িতে গেলে আরো কত আদর করবে। কিন্তু বাবা বল কি জানে যে বেলা 4টার সময় লাথি শুরু হবে? বল কিন্তু জানে না বাবা। এই একবার কোলে নেই, সে একবার কোলে নেই, আদর পেয়ে বল একেবারে খুব আনন্দে রয়েছে। কি আদর, এত আদর সে কোনোদিন পায়নি। এইবার যেই বেলা 3টে বেজে গেল, ছেলেরা বল নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। এইবার দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার যেই না রেফারি হুইসেল মারলো, কত সাধের যত্নের বলের গায়ে দমাদম 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 লাথি শুরু হয়ে গেল। যার পায়ে যায় সেই লাথি মারে, যার পায়ে যায় সেই লাথি মারে, যার কাছে যাচ্ছে সেই লাথি মারছে। বল তখন ভাবে এত যত্নের কারণ তাহলে এই, সবাই লাথি মারে। যারা একটু আগে আমায় বুকে জড়িয়ে আদর করছিল, আজ তারা সবাই আমাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। যার কাছে যাচ্ছে সেই লাথি মারছে। বল তখন বলছে, গোবিন্দ আর লাথি সহ্য করতে পারছি না, যদি একবার আউটের দিকে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। কিন্তু বৈষ্ণব কবি বলে, বল তুমি কতক্ষণ আউটে থাকবে গো? প্লেয়াররা তোমাকে আউট থেকে আবার তুলে মাঠে থ্রো করবে, আবার তোমায় লাথি খেতে হবে। আউটে গিয়েও সুখ পেল না বাবা, ক্ষণিকের সুখ পেয়েছে কিন্তু আবার লাথি। তখন বল ভাবে আউটে গিয়েও সুখ পাচ্ছি না, এবার যদি একটু গোলকির হাতে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। ভগবানের কেমন অপূর্ব লীলা দেখুন। ব্যাক এরিয়ায় ব্যাকের হাতে হ্যান্ডবল হয়েছে, প্ল্যান্টিকের বল, একজন মারবে একজন ধরবে, অন্য কোনো প্লেয়ারের সাহস নেই সেই বলকে স্পর্শ করবার। খুব রিস্কের বল, দুইজন প্লেয়ার খেলার সুযোগ পাবে, এক হচ্ছে গোলকি আর একজন প্লেয়ার। এইবার যে গোলকি সে মনে করছে বল আমি ধরবই,
আর যে প্লেয়ার বল করছে সে ভাবছে গোল আমি দেবই। এটার দ্বারা জগৎকে শিক্ষা দিলেন মহাজন। কি শিক্ষা? একদিন এই দেহরূপী বলটাকে জড়িয়ে সবাই কত আদর করেছে, মা কোলে নিয়েছে, বাবা কোলে নিয়েছে, আত্মীয় পরিজন সবাই কত আদর করেছে। যার কাছে যায় সেই আদর করে, সেই যত্ন করে, সেই কোলে তুলে চুম্বন করে, আদর করে। কিন্তু দেখতে দেখতে যেই না অবসান কাল এসেছে, এই দেহরূপী বলটাকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি থেকে স্বামী তার নিজের বাড়িতে। বল নিয়ে যাচ্ছে, ছিলাম বাবার বাড়িতে, যাচ্ছি স্বামীর হাত ধরে টাটা সুমো গাড়িতে করে স্বামীর বাড়িতে। কি যত্ন, কি ভালোবাসা। স্বামী বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমায় বড্ড ভালোবাসি। সেদিন স্বামীর হাতে হাত রেখে আমিও বলেছিলাম আমিও তোমায় খুব ভালোবাসি। যত বিপদ আসুক, যত ঝড় আসুক, কোনদিন তোমাকে আমার বক্ষ ছাড়া করবো না গো। কত আনন্দ করতে করতে সংসারে এলাম, কিন্তু যেই না অবসান কাল এসেছে, দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেছে বাবা। একদিকে 10 ইন্দ্রিয়, একদিকে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার কাম রেফারি যেই না হুইসেল মারলো, খেলা আরম্ভ হয়ে গেল। যতবার খেলা হয় ততবার বছরে একটি একটি করে আমাদের মতো প্লেয়ার তৈরি হয়। আর যেই প্লেয়ারের কাছে ওই বল গিয়ে দাঁড়ায়, সেই প্লেয়ার লাথি মেরে বলকে তাড়িয়ে দেয়। বড় ছেলের কাছে যায়, বড় ছেলে মারে লাথি। বড়র কাছে লাথি খেতে খেতে মেজর কাছে আসে, মেজো মারে লাথি। মেজর খাতে লাথি খেতে খেতে সেজর কাছে আসে। যার কাছে যায় সেই শুধু লাথি মেরে দাঁড়িয়ে দেয়। আর এই সংসারে সবার কাছে লাথি খেতে খেতে বল আর পারে না। তখন ভগবানকে ডাকে, গোবিন্দ আনন্দ করব বলে জগতে এলাম, কিন্তু সবার কাছে লাথি খেতে হচ্ছে। আর লাথি যন্ত্রণা সহ্য হচ্ছে না। যদি একবার আউটের দিকে যেতে পারতাম, লাথি হয়তো আর খেতাম না। আউটটা কোথায় বাবা? যদি সংসার ফিল্ড ছেড়ে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ যদি এই আউটের দিকে চলে যেতে পারতাম, তাহলে হয়তো আর লাথি খেতাম না। কিন্তু বাবা, আউটে গিয়ে কতদিন থাকবেন আপনি? আবার মায়ার টানে সংসার ফিল্ডে আপনাকে আসতে হবে। আউটে গিয়েও সুখ পেলাম না। তখন বল কাঁদে আর বলে, গোবিন্দ আউটে গিয়েও সুখ পাচ্ছি না, তাও লাথি খাচ্ছি। এবার যদি একটু গোলকির হাতে যেতে পারতাম, লাথি হয়তো আর খেতাম না। বৈষ্ণব কবি বলে, হে জীবী, তোমাদের এই লাথি খাওয়া জর্জরিত বল ধরবো বলে এসেছে গো। তোমাদের এই লাথি খাওয়া জর্জরিত বল ধরবো বলে এসেছি গো। নবদ্বীপের মাঠে দুটি গোলকি হয়ে নিতাই আর গৌর, তোমরা সংসার ফিল্ডে লাথি খেতে খেতে গড়াতে 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 যদি একবার নিতাই গৌরের চরণ পর্যন্ত আসতে পারো, নিতাই গৌর তোমাদেরকে কৃপা করে সঙ্গ দান করবে।
কোনো চিন্তা নেই। নিতাই গৌর এসেছে নবদ্বীপের মাঠে মাঝে দুটি গোলকি হয়ে। এই সংসার যখন তোমার সঙ্গে বেঈমানি করবে, এই সংসারের স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যখন সবাই তোমাকে বলের মতো লাথি মেরে এদিক থেকে ওদিক পাঠিয়ে দেবে, সেদিন যদি তুমি ওই আঘাত পেতে পেতে গড়াতে গড়াতে যদি নিতাই গৌরের চরণ দুটি ধরতে পারো, যদি নিতাই গৌরের চরণ আশ্রয় করতে পারো, তোমাদের আর কেউ লাথি মারবে না গো। তাই ভক্তমণ্ডলী, বেশি যত্নের পরিণতি কখনো ভালো হয় না। গোবিন্দ চিন্তা করছি অপরাধ করেছি আমি, তাতে আমাকে গালিগালা করবে, কটু কথা বলবে, তা না করে যত্ন করে বলে কিনা আসুন আসুন বসুন বসুন। গোবিন্দ ভাবছে আসুন আসুন বসুন বসুন, যখন বলেছে বসেই পড়ি, তা গোবিন্দ আবার বসে পড়েছে। আর যেই বসেছে অমনি ললিতা কি করেছে, কৃষ্ণকে বলরাম মনে করে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে বাবা? রোহিণী ক মঙ্গল পুচ্ছত হি সুন্দরী, রোহিণী কো নিতাই গৌর মঙ্গল হরি বল। রোহিণী ক মঙ্গল পুচ্ছত হি সুন্দরী, রোহিণী কো মঙ্গল পুচ্ছত হি সুন্দরী। ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে। রোহিণী গো মঙ্গল পুচ্ছত হি সুন্দরী, ললিতা সখী করে আর, মানে আড়ে দাঁড়িয়ে ঘুমটার আড়াল দিয়ে ললিতা জিজ্ঞাসা করছে কৃষ্ণকে বলরাম মনে করে। কি জিজ্ঞাসা করছে? মা জেঠিমা কেমন আছে, মা জেঠিমা কেমন আছে, মা জেঠিমা কেমন আছে, মা জেঠিমা কেমন আছে। একবার বলো বলো আমার কাছে মা জেঠিমা কেমন আছে। বলো বলো আমার কাছে মা জেঠিমা কেমন আছে। এবার কি ঘটবে দেখুন বাবা। ইনি যে কৃষ্ণ ললিতা তো জানে না, বলরাম ভেবে জিজ্ঞাসা করছে কেন? রোহিণী গো মঙ্গল পুচ্ছত হি সুন্দরী, রোহিণী মানে হলো বলরামের মা। প্রথমে মায়ের কথা জিজ্ঞাসা করলেন কেন? যারা চালাক হয় মায়েরা সরাসরি তার জিজ্ঞাসা করতে পারে না যে দাদা কালকে তোমার ভাইয়ের আসার কথা ছিল এলো না কেন, এরকম জিজ্ঞাসা করলে একটা বেরসিকের মতো লাগে। তাই যারা বুদ্ধিমতী তারা কি করছে দেখুন, প্রথমে ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে না, প্রথমে মায়ের কথা জিজ্ঞাসা করছে। এবার মায়ের দিক থেকে আসবে ভাইয়ের দিকে। যেই না বলেছে মা জেঠিমা কেমন আছে, আর যেই না মা জেঠিমার কথা জিজ্ঞাসা করলো, কৃষ্ণ ভাবে আমাকে তো তাহলে চিনতে পারেনি, আমার কাছে জেঠিমার কথা জিজ্ঞাসা করছে কেন, তাহলে তো আমাকে চিনতে পারেনি। তাই ভক্তমণ্ডলী গোবিন্দ বলছে এই যে রোহিণী মঙ্গল পুচ্ছত হি সুন্দরী, সে হও অমুজ জেঠু, সে তোমার জেঠিমা হয়। রামনুজ হাম প্রাতরে আইনু তুহা সঙ্গে করাইতে ভেদ। রামনুজ হাম মানে রাম মানে বলরাম, অনুজ মানে ছোট ভাই, অর্থাৎ আমি বলরামের ভাই কৃষ্ণ। আর যেই বলেছে কৃষ্ণ অমনি ললিতা মাথার ঘুমটা খুলে দিয়ে বলে শ্যাম, তুমি তুমি কাল কেলে না কোথায় ছিলে বলো, তুমি কাল কেলে না কোথায় ছিলে বলো। হাঁ করে কি দেখছো? তোমার জন্য যে সারাটা রজনী আমার কুঞ্জ সাজিয়েছিলাম, ওই আসবে সেই আসবে, ওই আসছে সেই আসছে, কাল কেলে না কোথায় ছিলে বলো। হাঁ করে দাঁড়িয়ে আছো না, উত্তর দাও, কালকে কোথায় ছিলে বলো। তুমি জানো তোমার জন্য সারাটা রজনী আমরা জেগেছিলাম, তুমি আমাদের রাধারানীকে পাগলি পেয়েছো, সারাটা রাত আমাদেরকে জাগিয়ে অন্য কুঞ্জে ছিলে, কাল কেলে না কোথায় ছিলে বলো। যেই না বলেছে ও মা, ললিতার সঙ্গে গোবিন্দের তো খুব ঝগড়া বেঁধেছে,
আর যখনই ঝগড়া বেঁধেছে রাধারানীর কর্ণে গিয়েছে। রাধারানী বলছে এই কি হয়েছে রে, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে? ললিতা বলে এই দেখ তোর কৃষ্ণ এসেছে। আর যেই বলেছে মা কৃষ্ণ এসেছে, ও মা আপনার স্বামী যদি রাত 12টার সময় বাড়ি ফিরে আসে সারা গায়ে সিঁদুর টিঁদুর মেখে, বলুন তোমার রাগ হবে কি হবে না? কি গো রাগ হবে কি হবে না? কেন হবে? বলে যেখানে কামের ভালোবাসা থাকবে সেখানে গন্ডগোল আসবে, আর যেখানে কামের ভালোবাসা থাকবে না সেখানে গন্ডগোল আসবে না বাবা। হরি বল। ও মায়ের আজ আর বলছি না, তা দেখুন যেখানে কামের ভালোবাসা থাকবে সেখানে গন্ডগোল আসবে, কামের ভালোবাসা যেখানে নেই সেখানে গন্ডগোল নেই। তাই আজকে রাধারানী যেই না গোবিন্দকে কাছে পেয়েছে, ললিতা বিশাখাকে ডেকে বলছে এই ললিতা আমার গোবিন্দ এসেছে, ঝগড়া করিস না, আমার গোবিন্দ এসেছে, গোবিন্দকে আসন পেতে দে, বসতে দে। ভালো হইল আরে বধূ আসিলা সকালে, প্রভাতে দেখিনু মুখ, দিনে যাবে ভালে, দিনে যাবে ভালে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে রাধা রানী ছুটে গিয়ে গোবিন্দকে আলিঙ্গন করলেন। আর যখনই আলিঙ্গন করেছে অমনি সখীগণ বলে দেখ 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 আমরা বহুদিন পর রাধা গোবিন্দকে একসঙ্গে পেয়েছি, তাই আজ আমরা সবাই মিলে যুগল দর্শন করি। তাই কেশর কুঞ্জে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে সখীগণ কি করলেন, যুগল দর্শন করতে লাগলেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন আজ আমরাও যুগল দর্শন করে যে যার গৃহ প্রাঙ্গণে ফিরে যাই, আর গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন জনমে জনমে তার চরণের দাস দাসী হতে পারি। নিতাই গৌর হরি বল। শ্যামের বামে ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধে রাধে শ্যামের বামে দাঁড়াইল
সখীগণ সব দেয় কর তালি গো, দেয় কর